নমস্কার। আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ইতিহাস নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। এটা শুধু একটা গল্প নয়, এটা অঢেল সম্পদ, সাম্রাজ্য দখলের তীব্র লালসা আর চরম বিশ্বাসঘাতকতার এক বাস্তব দলিল। চলুন গভীরভাবে দেখা যাক ঠিক কিভাবে একটা মাত্র ঘটনা আমাদের এই পুরো উপমহাদেশের ভাগ্য চিরকালের মতো বদলে দিয়েছিল। ২৪ সংখ্যাটা একটু মাথায় রাখুন। ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না? তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে ধনী আর সমৃদ্ধশালী একটা অঞ্চল, আর তাকে ব্রিটিশ সাম্রাজ্যের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছিলেন, মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ২৪। এত অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব, আর শেষে এমন এক করুণ পরিণতি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। তরুণ নবাব। চলুন একটু পেছনের দিকে যাই। ১৭৩৩ সালে জন্ম। নবাব সিরাজউদ্দৌলা। তার দাদু নবাব আলীবর্দী খান তাকে ভীষণ স্নেহ করতেন, আর তাই একেবারে ছোটবেলা থেকেই তাকে ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার জন্য রাজনীতি আর যুদ্ধবিদ্যার নিখুঁত তালিম দেওয়া হয়েছিল। এরপর এলো ১৭৫৬ সাল। দাদুর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসলেন। একটা ব্যাপার এখানে পরিষ্কার করে নেওয়া দরকার, তৎকালীন বাংলা কিন্তু এখনকার মতো শুধু একটা প্রদেশ ছিল না, এটা ছিল গোটা ভারতবর্ষের সবচেয়ে ধনী, সবচেয়ে সমৃদ্ধশালী একটা অঞ্চল। ভাবুন তো, এত বিশাল সম্পদের শাসনভার এসে পড়ল ওই তরুণ নবাবের কাঁধে। ষড়যন্ত্রের জাল। কিন্তু এই ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। আমরা সবাই জানি সিংহাসনের পথ কখনোই খুব একটা মসৃণ হয় না। সিরাজের ক্ষেত্রেও হল না। সিংহাসনে বসার পর মুহূর্ত থেকেই এই তরুণ শাসকের চারপাশে এক গভীর অন্ধকার ছায়া ঘনিয়ে আসতে শুরু করল। আর এই বিপদের উৎস কিন্তু বাইরের কেউ ছিল না, তার নিজের রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিরাই তার বিরুদ্ধে একজোট হতে শুরু করল। এদের মধ্যে একদম সামনের সারিতে ছিলেন মীর জাফর, তৎকালীন অন্যতম শীর্ষধনী, জগৎ শেঠ আর বেশ কিছু ভীষণ প্রভাবশালী জমিদার। একটু ভেবে দেখুন, যাদের নবাবের সবচেয়ে বিশ্বস্ত হওয়ার কথা ছিল, তারাই অত্যন্ত গোপনে তার বিরুদ্ধে এক ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনতে শুরু করলেন। ঘরের ভেতরের এই বিপদের পাশাপাশি বাইরে থেকে আসছিল আর এক বিশাল হুমকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক সেই সময়ে বাংলায় নিজেদের ক্ষমতা বাড়াতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। তারা কি করল? সম্পূর্ণ বেআইনিভাবে নবাবের কোনো রকম পূর্বানুমতি ছাড়াই কলকাতায় দুর্গ নির্মাণ করতে শুরু করল। শুধু তাই নয়, নিজেদের সৈন্য সংখ্যাও বাড়াতে লাগল। একজন স্বাধীন নবাবের সার্বভৌমত্বের ওপর এর চেয়ে বড় সরাসরি আঘাত আর কি হতে পারে? সংঘাত এবং আক্রমণ। বলাই বাহুল্য, এই ধরনের একের পর এক উস্কানিমূলক কাজ তরুণ নবাব একেবারেই মেনে নিতে পারেননি। ব্রিটিশদের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে তিনি এক তীব্র এবং ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৭৫৬ সালে নবাবের ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটল। তিনি সরাসরি কলকাতা আক্রমণ করলেন এবং ব্রিটিশদের সেখান থেকে পালাতে বাধ্য করলেন। ইতিহাসবিদদের মতে ঠিক এই সময়কালেই সেই বিতর্কিত ব্ল্যাক হোল বা অন্ধকূপ হত্যার ঘটনাটি ঘটেছিল। আর এটা অস্বীকার করার উপায় নেই যে এই ঘটনাটি ব্রিটিশদের জন্য একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। এর ঠিক পরের বছর, মানে ১৭৫৭ সালে, রবার্ট ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন নতুন করে শক্তি সঞ্চয় করে বাংলার বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পলাশির বিশ্বাসঘাতকতা। আমরা এখন সেই চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি। এমন এক ভাগ্য নির্ধারণকারী দিন যা শুধু বাংলা নয়, পুরো বিশ্বের মানচিত্র আর আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। ১৭৫৭ সালের ৩০ জুন, পলাশির যুদ্ধ। পরিষ্কার করে বলতে গেলে এটা কোনো সাধারণ বা স্থানীয় যুদ্ধ ছিল না। এটা ছিল সেই চূড়ান্ত সামরিক সংঘাত যার ফলে নবাবের পতন ঘটে এবং ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের একদম মূল ভিত্তিটা স্থাপিত হয়। এই একটা দিন আক্ষরিক অর্থেই ভারতের বুকে ব্রিটিশ রাজত্বের বীজ বপন করেছিল। দৃশ্যপটটা একবার কল্পনা করুন। একদিকে সিরাজউদ্দৌলার এক বিশাল সেনাবাহিনী, যা সংখ্যায় ব্রিটিশদের তুলনায় বহুগুণ বড়, কিন্তু বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। এই বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও কোনো লাভ হয়নি, কারণ মীর জাফরের নেতৃত্বে নবাবের নিজের সেনাপতিরাই চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে তারা নবাবকে একটুও সাহায্য না করে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ব্রিটিশদের জয়লাভের পথ একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। এক করুণ সমাপ্তি। এই ভয়ঙ্কর পরাজয়ের পর মাত্র ২৪ বছর বয়সী এক নবাবের জীবনে ঠিক কতটা ভয়াবহ পরিণতি নেমে এসেছিল সেটা সত্যিই ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। পরাজয়ের পর প্রাণ বাঁচানোর জন্য নবাব সিরাজউদ্দৌলা রাজধানী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ রক্ষা আর হয়নি। তিনি তার শত্রুদের হাতে ধরা পড়েন এবং পলাশির যুদ্ধের ঠিক ১ মাস পর
1757 সালের জুলাই মাসে মীর জাফরের ছেলে মিরনের আদেশে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। অবিস্মরণীয় ঐতিহ্য। নবাবের এই সংক্ষিপ্ত অথচ চরম ঘটনাবহুল শাসনকাল আধুনিক ইতিহাসে ঠিক কী অর্থ বহন করে সেটা আমাদের একটু তলিয়ে দেখা দরকার। দেখুন, সিরাজউদ্দৌলা হয়তো যুদ্ধে পরাজিত হয়েছিলেন, হয়তো তিনি একটু বেশি আবেগপ্রবণ শাসকও ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়টা কি জানেন? তিনি ব্রিটিশদের এই আধিপত্য কখনোই মাথা পেতে নেননি। বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তার এই আপোষহীন মনোভাবই কিন্তু তাকে ইতিহাসে স্বাধীনতার এক চিরন্তন প্রতীক হিসাবে আমাদের কাছে স্মরণীয় করে রেখেছে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, যদি পলাশীর প্রান্তরে মীর জাফর সেই চরম বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে আজকের ভারতবর্ষের ইতিহাস ঠিক কেমন হতো? এই একটা মাত্র বিশ্বাসঘাতকতা পুরো উপমহাদেশের গতিপথ কতটা বদলে দিয়েছিল সেটা সত্যিই গভীরভাবে ভাবতে বাধ্য করে। আশা করি আজকের এই বিশ্লেষণ ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে আপনাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।